আচ্ছা, ফাতেহার ভাই কিভাবে বিয়ে করছে এটা কি সবাই জানে? ধরেন পুরাতন যেই সমস্ত দর্শকেরা আছে এরা ছাড়া অন্য কেউ কি জানে? জানে না। এই যে আমার চ্যানেলে অনেক নতুন পুরাতন, মানে পুরাতনগুলা বাদ দিই, নতুন যে সমস্ত ভিউয়ার্সরা আসছে, মানে আমার রোস্টিং যে ভিডিওগুলা, মানে ওদেরকে নিয়ে যে কথাগুলো, যত কথা বলছি সেই সমস্ত ভিডিও থেকে যে সমস্ত সাবস্ক্রাইবাররা আসছে, তো তার মধ্যে এখন দেখা যাইতেছে যে নতুন নতুন অনেক দর্শক আসতেছে। তো দেখা গেছে যে ওনারা কি করে, কোনো কিছু না জানলে জিজ্ঞেস করে যে আপু এটা কি হয়েছে, বাপু এটা কি হয়েছে, হ্যান হয়েছে তেন হয়েছে, বুঝেন। এখন নতুন যারা, তারা তো জানবে না ফাতেহার ভাই কিভাবে বিয়ে করছে। পুরাতন যারা, তারা নাইলে জানছে যে ফাতেহার ভাই কিভাবে হাঙ্গা করছে, কোন হানে গিয়ে ধরা খাইছে, কোন হানে গিয়া পিটাপিটি খায়, তারপরে গিয়ে বিয়ে করছে। যাই হোক, যেহেতু এটা ওর জীবনের প্রথম বিয়ে, এর জন্য বিয়ে বললাম, হাঙ্গা বললাম না। তো এখন কোনো নতুন দর্শক যদি গিয়ে জিজ্ঞেস করে যে আপনার ভাইয়ের বিয়ে কিভাবে হয়েছে, ওইটা একদিন বলবেন, এখানে হয়তো ওই জিনিসটা নিয়ে এড়ায় যাবি, যেহেতু ওইটা একটা ডাহা মিথ্যা কথা। তোর ভাইয়ের, তোর ওরা জীবনে কোনোদিন বিয়ে শাদী কোনো কিছু দেয় নাই, এরাও নিজেও জানে। তো সেই ক্ষেত্রে সেই যে কমেন্টটা করছে, সেই কমেন্টটা হয় স্কিপ করে মানে যাবে, আর নাইলে গিয়া অন্য কোনো কিছু বলবে। এখন আমি যদি মানে একদম বড় গলায় বলি এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা গিয়ে দেখে আসেন, তো এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ওর চ্যানেলের ভিডিও দেখতে হবে কেন? ও কি ওটা মুখে বলতে পারে না যে কি হয়েছে না হয়েছে? কেন, সত্যিটা বলতে সমস্যা কি? সত্যি বলতে বললে ফাতেহা ম্যাডাম ভয় পায় না। তা ফাতেহা ম্যাডাম যেহেতু সত্যি বলতে ভয় পায় না, ওর ভাই কিভাবে বিয়ে শাদী হয়েছে না হয়েছে ওইটাও একটু মানুষের বলতো, তাই না? তো এরকম অ্যাগ্রেসিভ হওয়ার তো দরকার নেই। সামনে আপনাদের সাথে আরও কথা আছে, দাঁড়ান আমি বলতেছি। এদিকে তানজিলা, দেখেন, আমি আসলে কয়টা থেকে কয়টা কথা কমো আমি মানে বুঝতে পারতেছি না, যেহেতু আমি অনেক দিন পরে আসছি, একটু ঝালাই দিতে হবে। তো তানজিলারে দিয়েই শুরু করি, তানজিলা ছেলেটারে দিয়েই শুরু করতেছি। আসসালামু আলাইকুম, যেটা কইতে চাইতেছিলাম, তানজিলার ছেলেরে দিয়ে কি কথা কইতে চাইতেছি, যেহেতু ছোট বাচ্চা, এই বাচ্চার বয়স হইতেছে মনে হয় জুনের 4 তারিখে হয়েছে, 4 তারিখ কি 5 তারিখ হয়েছে, সেই হিসাবে মনে হয় বাচ্চার বয়স জুন গেলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ঠিক আছে? তো ওই যে 5 মাসে পড়ছে অলরেডি। তো ও মা হইয়া ও জানে না ওর বাচ্চার 5 মাস, 4 মাসের ফটোশ্যুট করছে। আচ্ছা, গেল এটা। তো এখন যেটা কইতে চাইতেছি যে ওর বাচ্চারে যে ও এই যে দুধ খাওয়ায়, মানে কি বলে, ফর্মুলা যে মিল্কগুলা খাওয়ায়, এই দুধ, মানে এই দুধগুলা খাওয়ানো যে কতটা ক্ষতিকর সেটা তো আপনারা ভালো করে জানেন। ডক্টররা সব সময় গিয়ে প্রেসক্রিপশনের মধ্যে লেখা দেয়, যদি জিজ্ঞেস করে বাবু কি কৌটার দুধ খায়, যদি বলে বাচ্চার গার্ডিয়ান যদি বলে যে না খায় না, তাহলে না, আর যদি খায় বলে তাহলে ওই যে ভালো মন্দ বুঝে বন্ধ করে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে ডক্টররা এটা বন্ধ করে দেয় যে মায়ের বুকের দুধ খাবে। তো তানজিলার ছেলের ক্ষেত্রে সেটা পুরাই ভিন্ন। দুধের তো মনে করেন যে মায়ের বুকের দুধের মধ্যে তো লাগাই না, এর মধ্যে তো মনে করেন যে মায়ের বুক ঝুইলা মুইলা গেছে গা, তানজিলার জিনিসপত্র তো ঝুইলা গেছে গা, দেখেন আপনারা। তো এখন যেটা হইতেছে যে এই যে প্রায় মনে হয় সপ্তাহখানেক বা এরকম সামথিং আগে, তিশারা যাওয়ার আগে, ওই ইয়াতে যাওয়ার, কুষ্টিয়া যাওয়ার আগে, একদিন তানজিলা কইতেছিল যে শিনের কাপড় চোপড় আগেই ধুয়ে দিছে, মানে ওই যে লবি সাবানা আগেই ধুয়ে দিছে, এখনকার গিয়া আমাদেরটা পরে ধুইয়া দিবে বলছে। আমাদেরটা পরে ধুবে, আগে তার নাতি সাওয়ালেরটা আগে ধুইছে, আগে তার নাতি সাওয়ালের কাপড় চোপড়, তারপরে হচ্ছে গিয়ে আমাদেরটা। আর আমার শিন অনেক ভালো, আমার শিন এখন শিশু করে না, মানে তার ওই যে পটকার পোলা, তো ওইটা বলে প্রস্রাব করে না, হ্যাঁ, মানে 1বার কি 2বার এরকম প্রস্রাব করে বলে, শিশু করে বলে।
এরকমই বললো যে কাঁথা বিছায় না, একবার দুইবার শিশু করে। তো এইটা হইতেছে গিয়ে বাচ্চা মানুষ তো একবার দুইবার শিশু করবে এমন না। বাচ্চা হইতেছে গিয়ে যেই সমস্ত ডাক্তাররা বলে যে আপনাদের বাচ্চা যদি 6 থেকে 7 বার শিশু করে তাহলে বুঝতে হবে যে বাচ্চা মার বুকে দুধ পাইতেছে, বা বাচ্চা খাইতে পারতেছে, বা বাচ্চার পেটে খাবার যাচ্ছে, প্লাস বাচ্চার শিশু করতেছে 6-7 বার, যেহেতু তাহলে ওইটাকে সুস্থ বাচ্চা বলে গণ্য করা হয়। কিন্তু তানজিলা যেহেতু বলছে যে তার বাচ্চা মানে ধরেন হাইস্ট 2-3 বার শিশু করে, কাঁথা মোথা ভিজায় না, তো ওইটুক ছোটো বাচ্চা তো মনে করেন যে এমন না যে হাইটা বেড়ায় বা দৌড়ায় বেড়ায় বা খেলা বেড়ায় বাইরে শিশু করলো, তেমনটাও না। বাচ্চা তো গিয়ে কোনো না কোনো জায়গায় থাকে, কারো না কারো জায়গায় থাকে। তো সেই ক্ষেত্রে এই যে বাচ্চা যে 2-1 বার শিশু দেয়, তার মানে কি ওর বাচ্চাটা অস্বাভাবিক অসুস্থ। আর এই অস্বাভাবিক অসুস্থ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওর বাচ্চা কীরকম হয়েছে। এখন আজকের মানে গতকালকে যে ব্লগটা দিছে যে কলেজে ভর্তি হয়েছে, এই কলেজের ভর্তি হওয়া নিয়েও একটা কথা আছে, আপনাদের সাথে আমি বলবো, একটু ওয়েট করেন। তো ওই যে তানজিলা যখন কলেজ থেকে আসছে, সে আসার পূর্বে মানে পরে দেখা গেছে কি যে বাচ্চাটারে শুয়াইছে, ঘুম পাড়াই দিছে। এক ঘুমের থেকে উঠছে, আবার বলে গোসল টোসল করাইয়া ঘুম পাড়াই দিছে। তো ঘুম যে পাড়াই দিছে, বাচ্চাটা যখন ঘুমাইছিল তখন দেখা মানে মনে হইতেছিল কি যে বলতে হয় না এই সমস্ত কথা, আল্লাহ মাফ করুক, মানে মইরা রইছে এরকম, মানে এমনভাবে। আর বাচ্চাটা মুখ দিয়ে শ্বাস নিতেছিল, তার মানে বোঝা যেতেছে বাচ্চাটার ভিতরে ঠান্ডা আছে, বাচ্চাটার নাক দিয়ে ঠান্ডা শ্বাস নিতে পারতেছিল না। আর বাচ্চাটা একটু অস্বাভাবিক। অন্যান্য বাচ্চাদেরকে দেখবেন যে এই বয়সের বাচ্চা মানে 5-6 মাসের বাচ্চা, এগুলা হইতেছে গিয়ে হাত পা লড়ায় খেলাধুলা করে। আর তানজিলার বাচ্চারা দেখবেন সারা মানে একদম বিপরীত, একদম বিপরীত, মানে ও নড়াচড়া কোনো কিছু না, মানে অ্যাবনর্মাল যে বাচ্চাগুলো আমরা দেখি যে কিছু বুঝে না, এই যে রাস্তাঘাটে বাইরে অনেক অ্যাবনর্মাল বাচ্চাদেরকে দেখি, তো তানজিলার ছেলেটাও কিন্তু সেম জিনিসটাই হয়েছে, একেবারে সেম জিনিস, একদম অ্যাবনর্মাল। একটা 5-6 মাসের বাচ্চা এখন হাত পা লড়ায় খেলবে, খেলাধুলা করবে, আর সেইখানে গিয়া এই বাচ্চারা এমনভাবে করছে, এরা বলতে পারেন লালন পালন করে বা এমন করে। আর ওই বাচ্চাটার পেটের উপর একটা ভারী একটা কাঁথা দিয়ে রাখছে, চিন্তা করছেন, বা ভারী একটা কাঁথা দিয়ে রাখছে, তাহলে ওর ওজন কতটুকু, বা ওর পেটটা কি এই একটা ভারী কাঁথার ভর কি সইতে পারবে? ছোট বাচ্চা যেহেতু দিয়ে দিছে, এরকমভাবে পালাপালি করতেছে। তো আমি আপনাদেরকে কিন্তু আগেই বলছি যে তানজিলার বাচ্চাটা একটু অস্বাভাবিক, হ্যাঁ। আর এটা শুধু আমি বলিনি, আমার চোখে একলা পড়ে নাই, কিন্তু অডিয়েন্সের চোখেও কিন্তু পড়ছে যে তানজিলার ছেলেটা অ্যাবনর্মাল, বা বলতে পারেন যে একটু অস্বাভাবিক হওয়ার কারণ হচ্ছে গিয়া এই যে দুধ, যেই দুধ খাওয়ায় তিশা যেহেতু শিখাই দিছে। আপনারা দেখেন তিশা কিন্তু ইচ্ছা করলে নিজের বাচ্চাটাও কিন্তু গিয়া মানে তাবিয়ারেও কিন্তু গিয়া এরকম দুধের করতে পারতো, কি বলে ফিডারের অভ্যাস করতে পারতো, সে কিন্তু করে নেই। সে নিজের বাচ্চাটা কিন্তু ঠিক মতো খাওয়ায় দাওয়ায় সব কিছুই করে, কিন্তু বিপত্তিবাজে ওই জায়গায় ওই যে আরেকজনের বাচ্চারে যেমনে পারবে কষ্ট দিবে, অবহেলা করবে যেমনে পারবে। ঠিক তেমনিতে নিজের নাতির বেলার ক্ষেত্রেও এক সেম কাহিনী, ফিডার টিপাইছে বাহিরের দুধ। এই বাচ্চারা বিশ্বাস করেন, এই বাচ্চারা যদি সঠিক ডাক্তার দেখায়, সঠিকভাবে ট্রিটমেন্ট করে, ডাক্তার পুরা বলবে যে এই দুধ বন্ধ, বাহিরের দুধ বন্ধ, কৌটার দুধ বন্ধ, মায়ের বুকের দুধ খাবে। আপনারা বিশ্বাস করেন এইটুক বাচ্চা রেখা কোনো মা বাইরে যাইতে পারে না, এইটুকু বাচ্চা রেখা মা ঘুরতে পারে না। হ্যাঁ, এমন না যে তানজিলা বুকের দুধ খাওয়ায় না, খাওয়ায়। কখন খাওয়ায়? যখন না পারতে যখন মানে ব্যথা শুরু হয়ে যায়, বাচ্চা যখন দুধ না খায় বুঝেনি তো বুকে ব্যথা তো উঠে যায়, তখন কি গিয়া হয় খাওয়ায়, আর নাহলে পাম্প করে ফালাই দেয়। এই হইতেছে গিয়ে তানজিলার অবস্থা। কিন্তু প্রপার যে মা একটা বাচ্চাকে টেক কেয়ার করে, বা বাচ্চার প্রতি মা একজন দায়িত্বশীল মা কোনোদিনও বাহিরে গিয়ে এরকম যত ফিডারের দুধ খাওয়াক, যত যাই করুক না কেন, বাহিরে গিয়ে থাকতে পারে না। এখন আসেন তানজিলার কলেজ সম্পর্কে, পড়াশোনা সম্পর্কে।
পড়াশোনা শুরু করছে। তো এইখানে মেবি ভর্তি হয়েছে, ঈশ্বরদীতে ভর্তি হয়েছে। এটা সাকিব কোনো দিনও চায় নাই। সাকিব চাইছিল যে কুষ্টিয়া সরকারি কলেজে ভর্তি করতে। সাকিব একদিন নিজেও কইছে যে এখানে পড়বা, কুষ্টিয়াতে ভর্তি হবা। তো তানজিলা কইছিল যে না, আমি কুষ্টিয়াতে না, আমি তো ঈশ্বরদীতে ভর্তি হইতে গেছিলাম। তখন সাকিবের মুখ গুমরা টুমরা হয়ে গেছে গা। এইবারও যখন আইছে, সেইবারও কিন্তু সাকিবের সাথে এটা নিয়ে ফাইটিং হয়েছে। এর জন্য দেখবেন যে মনোমালিন্যর যে একটা দূরত্ব, এটা কিন্তু ওদের ভিতরে ছিল। তো সাকিব চায় নাই যে এইখানে গিয়ে তানজিলারে ভর্তি করুক। হ্যাঁ, কারণ এইখানে যদি তানজিলারে ভর্তি করানো হয় তাহলে তিশার সাথে মিলবে, আর তিশার সাথে মিললে সংসারে একটা ডিস্টিং ফাইটিং লাগবেই। সাকিব আর তানজিলার মধ্যে একটা পিটাপিটি লাগালাগি এটা হবেই। সাকিব চাইতেছিল যে সব থেকে দূরে থাকতে, সব কিছু থেকে তানজিলারে দূরে রাখতে। কিন্তু তানজিলারের পিছনে যে আছে গিয়া সাকিবের 14 গোষ্ঠী ভাইজা খাওয়া শাশুড়ি, সেটা তো সাকিব বুঝে নেই। ওর মতো সাকিবরে যে 10 বার গোল খাওয়ায় দিয়া তারপরে আসতে পারবে তিশা, এটা তো সাকিব বুঝে নাই। তা না হলে আমি এই কথা কেন বলতেছি, দেখেন আপনারা, কোনো শাশুড়ি আছে যে খুইটা মেয়ের জামাইয়ের এটা সেটা বের করে না, কিন্তু তিশা বের করছে। কি বের করছে? সাকিবের সৎ মা। কেমনে বের করছে? ওই যে বললাম, একবার ছবি দেখতে নিছে, সাকিবের মা দৌড়ে কইতেছে আমার সাকিব কোনটা। মা ছেলেরে চিনে না, মা তার সন্তানরে চিনে না। সন্তান ছোট থেকে যত বড়ই হোক না কেন, সন্তান তো সন্তানই। সেই সন্তানরে মা বুড়া হয়ে যাক, 120 বছর, 30 বছর, 40 বছর চোখে না দেখুক, তারপরও সন্তানের আশেপাশের গন্ধ পাইলেই তো সন্তানের অস্তিত্ব টের পাইবে, তাই না? সেইখানে ছবি দেখেও সাকিবের মা চিনে না। তো এই কাহিনী তিশা করছিল যা শুধু এটা প্রমাণ করার জন্য যে সাকিবের সৎ মা, এটা আসল মা না। তো সেই মহিলার মেয়েকে যেই ছাড়া তুই ঘরে উঠাইছিস, তো তোর তো মনে কর যে জিন্দেগিটা আমার তার বানাই দেবে এই তিশা। তো তানজিলা গেছিল কলেজে যাওয়ার পরে জমা নেয় নেই। কেন জমা নেয় নেই? বাপের সিগনেচার লাগবে, মেবি মনে হয় এটা লাগবে। হ্যাঁ, বাপ্পি কয় আমার ফোন দিলি না কেন, বা জমা দিলি না কেন, তুই গেলি না কেন? তানজিলা কয় না, অফিস রুমে যাই নাই, যদি না নিত, যদি ধমক দিত এর জন্য যাইনি। কয় উনি বাপ্পি তো পাওয়ার দেখাইতেছে যে উনি তো আরও বেশি, উনি তো আরও বেশি করতো, এরকম সামথিং কিছু। এটা আমি তো কইতেছি যে উনি তো বেশি করতো, বাপ্পি কইতেছে যে নিত না আবার। ওখানে আমার বাপ্পির বলে লোক সেই অফিস কক্ষে বসে থাকে। তো আমি জানি না বাপ্পিদের লোক অফিস কক্ষে বসে থাকে, অথচ বাপ্পির মতো মানুষ ডিগবাজি খাইয়া ওয়ার্ল্ড টপ খাইয়া একটা দুশ্চরিত্রাহীন মহিলারে বিয়ে করে। আর এমনই শিক্ষিত মানুষ বাপ্পি, এখন ইট বাড়ার চুলা জ্বলায়। মানুষের পেশা নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু যখন এই যে আমাদের সামনে আইসে এই ধরনের ক্যাচাল করে বা এরকম ভদ্র সাজার চেষ্টা করে, তখনকার গিয়া এই কথাই বলতে ইচ্ছা করে। তো যাই হোক, অফিস রুম চলে, কলেজের অফিস রুম চলে গিয়া বলতে পারেন যে লাঞ্চ আওয়ারের আগে গিয়া 10টার থেকে যদি 12টার মধ্যে যাওয়া যায়, তাহলে হয়তো গিয়া 11টার মধ্যে গেলে সব কাজকাম করে 12টার ভিতরে জমা দেওয়া যায়। সেইখানে তানজিলা গেছে, তখন আজান মনে হয় দিতেছে। তো সেই সময় যাইয়া তারা পৌঁছাইছে। তো সেখানে তো লাঞ্চের সময় হয়, 1টা বাজলে, সরকারি কলেজ তো সেখানে হাজার রিকোয়েস্ট করলেও কাম হবে না। লাঞ্চ আওয়ার শেষ হবে, তারপরে গিয়ে অফিস কক্ষের লোকজন আইসা এটা সেটা নিবে বা যে কোনো কিছু ঝামেলা দিয়া তারপরে দেখাই দিবে, সুলম্বুজ দিয়া বাদ দিয়ে দেবে বা হইলে হবে। এখন সেখানে যেহেতু ওইটা একটা রুলস, ওই রুলস ব্রেক করার অধিকার কারো নেই। সেখানে বাপ্পি নিজের ক্ষমতা দেখাইতে চাইতেছে। তার বাপ্পি ওই এলাকার কত বড় ক্ষমতাসীন লোক যে
সরকারি অফিসের মধ্যে ঢুইকা, সরকারি কলেজের মধ্যে ঢুইকা সে তার লোকের দেখায় তারপরে কাগজপত্র জমা দেওয়ায়। বাপ্পির সিগনেশনে গার্ডিয়ানের সিগনেচার লাগবে। প্রথম কথা হইতেছে বাপ্পি তার গার্ডিয়ান না, তারপরেও গেছে। দেখেন এই যে কলেজে যে তানজিলা ভর্তি হয়েছে না, এটার জন্য যে বাপ্পি যে সিগনেচার দিছে, এই সিগনেচারের পিছনে যে বাপ্পির যে কত কিছু ঘুষ খাইছে, এটা আপনারা আস্তে আস্তে টের পাইবেন। এই যে গাড়ি যে কিনছে, গাড়িও কিন্তু মনে করেন যে তানজিলার এখানে কন্ট্রিবিউশন আছে, যেহেতু বাপ্পি তানজিলার বিয়ের সময় নিজের বাপ বইলা দাবি কইরা বাপ বানাইয়া তারপরে গিয়া সিগনেচার করছিল। তো সেই ক্ষেত্রে তো তানজিলার এখন বড় সড় একটা দায়িত্ব পড়া যায়। তানজিলার এমনই দায়িত্ব, বাপের বাড়ি যায়, সেখানে যাওয়ার সময় ভাই বোনের লেগে হাবিজাবি খাবার দাবার নিয়ে যাইতে হয়, সেখানে বোনের লেগে জামা কাপড় কিনে নিয়ে যাইতে হয়। ভাই আমাদেরও তো ফ্যামিলি আছে, আমরাও তো কারো না কারো সন্তান। কোথায় আমাদের তো যাওয়ার সময় ব্যাগ পটলা যখন আমরা বান্ধি, তখনকার তো আমাদের মনে হয় না যে এই আমার ভাইয়ের জন্য এটা নেব, এই আমার বোনের জন্য এটা নেব, এই আমার 14 গোষ্ঠীর মধ্যে মানুষজন আছে এদের জন্য ওইটা নেব, ওদের জন্য ওইটা নেব। এগুলো নাথিং, এগুলো মাথায় আসে না। কেন নিব? নিজের বাবার বাড়ি যাইতেছি, এত কিছু কিসের নিতে হবে আমার? আর যেহেতু আমার বাবার বাড়ির আশেপাশে সব কিছু পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমি সব কিছু সেখানে গিয়ে নিব। আমার কেন গিয়ে এখন খাওয়াইতে হবে? উল্টা তারা আমারে দিবে, কারণ আমার এখন বিয়ে হয়ে গেছে। এটাই হইতেছে গিয়ে মেয়েদের কপাল, বা এটাই হইতেছে গিয়ে মেয়েদের ইয়া। তো সেইখানে তানজিলা যখনই যাবে তখনই তাবিয়ার জন্য জিনিস নিতে হবে, তখনই তানের জন্য জিনিস নিতে হবে। কেন ভাই? ওয়াই দিস কলাবেরি? ওই যে সৎ যে ওই যে বাপ্পি শুধু তানজিলার বাপের জায়গার নামের পাশে বলতে পারেন যে তানজিলার বাপের জায়গায়, মানে যে জন্ম দিছে সেই বেড়ার নামের জায়গায় তানজিলার হবু যে ছিল, প্রাক্তন ছিল বাপ্পি, সেই বাপ্পির নাম বসায় দেয় যে তানজিলার আব্বা বাপ্পি। তো এই হইতেছে গিয়ে এদের কাহিনী, এদের লেকচার বা এদের ইতিহাস আপনারা কয় দিক দিয়ে শুনবেন। আমি জানি না কোন দিক দিয়ে কী শুনতেছেন না শুনতেছেন, মানে আমি জিনিসগুলো আজকে একটু পর্যবেক্ষণ করলাম। আমি এমনিতেও 2 দিন আগে, মানে কী বলবো, গতকালকে আমি ঢাকায় আইছি। ঢাকায় আসার পরে থেকে মাথা খালি ভো করে ঘুরে। ওরে বাবা, মানে ঘর দৌড়ের অবস্থা দেখে আমি তো কই, ও মা, এই ঠান্ডার দিনে কেমনি ঘর দৌড় এমনি পরিষ্কার করবো, না করলেও তো হইব না। আর এদিক দিয়ে আগো ভিডিও দেখি, আমি একদিক দিয়ে কাম করি চুলা মুছি, ওদিক দিয়ে ওগো ভিডিও দেখি। তানজিলা আজকে ওভারড্র কইরা দিছে, লিপস্টিক মাখছে, একেবারে নিজের কত ভালো লাগতেছে, বুঝাইতেছে হ্যাঁ কত ভালো লাগতেছে। অথচ যে পেতনি এটা চাই নাই, এটা চাইয়া দেখে নাই যে ওর উপরে এক কালার, ওর তলে আরেক কালার, সরি পায়ের মধ্যে আরেক কালার, এটা পেতনি দেখে না। আচ্ছা তেঁতুল গাছের পেতনি কোনো দিন কি মনে করছেন ঐশ্বরিয়া দেখা যাইব না তো? আমাদের ঠ্যাং কালা, মুখ সাদা, এরই কি বাইরে পাই। আবার ওভারড্র করে এখন লিপস্টিক দেওয়া শুরু করছে, মনে হয় কি ঠোঁটের মধ্যে দুইটা কেউ কামড় দিছে না। যার আন্ডারে রয়েছে বাপ্পির যে মানে সরি বাপ্পি যে বাপ্পির কাছে যে আছে, এই বাপ্পি যে কত জায়গায় কামড় দিছিল, ওইটার ইতিহাস তো মনে করেন নাই বলি। এটার ইতিহাস জানতে হইলে আপনাদের অন্যান্য মানুষদের চ্যানেল হাতাইতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এখন এখানে আয়সা যে বাবার বাড়ি আমার প্রিয় বাবা না বইলা যে প্রিয় মামের লাং বা মায়ের ভাতার আমার লাং, এটা বললে সম্বোধন করলে আরও সুন্দর হয়। কিন্তু তো এই যে লাফালাফি বলেন, এই যে বলেন, বা একটা মানে কি বলে বাড়িয়ালি বা বাড়িয়ালার মেয়ে বা হ্যান ত্যান বকর চক্কর বালের বাড়িয়ালি বা মুখটা খারাপ করতে হয় আর কি, সমস্ত অজপাড়া গায়ের বাড়িয়ালার শয্যার সঙ্গিনী ছিল। যেমন ওর মা মানুষের বাসার বাড়িয়ালার ছেলেদের সাথে রাত কাটাইতো, তেমনিতে ও হইতেছে এখন ওই বাপ্পির সাথে আর কি থাকার জন্য আর কি সেই প্রিপারেশন নিয়েই আইছে।
এত কিছু সম্ভব হয়েছে নাজমা বেগম মারা যাবার পরের থেকে, মানে এটা সম্ভব হয়েছে আর কি। নাজমা বেগম যদি মারা না যাইতো তাহলে গিয়ে এত রং ঢঙও হইতো না, এত কিচ্ছা কাহিনীও হইতো না, এত নাচন কুদনও হইতো না, অন্য কিছুই হইতো না, আমার প্রিয় বাবাও হইতো না, প্রিয় ভাতারও হইতো না, কোনো কিছুই হইতে পারতাম না। দেখেন নাই নাজমা বেগম যখনকার মানে বাইজা ছিল, 1 সপ্তাহের মধ্যে বাসা ক্লিন করতে হয়েছে, বাসা সাইডা দিয়ে আইতে হয়েছে। দেখেন নাই? দেখছেন তো। এখন নাজমা বেগম নাই বিধায়ী এখন গিয়ে তাদের নাচন কুদন ফুদন হেঁটা হয়েছে। আচ্ছা, এর মধ্যে আপনাদের সাথে আর একটু কিছু কথা কইতে চাইতেছি। কিছুদিন আগে সাকিবের মা একটা ভিডিও পাবলিশ করছিল যে টাকা থাকলে সবাই দাম দেয়, টাকা না থাকলে কেউ দাম দেয় না। ভিডিওটা আমি নিজেও দেখছি। তো দেখার ওই যে মনে নাই, ডাউনলোড করবো সেটার মনে নেই। আর যেহেতু অনেক কাজে ব্যস্ত থাকি তো এগুলো মনেও থাকে না। ওই ভিডিওটা পরবর্তী সময় যখন আমি খুঁজলাম দেখলাম যে ভিডিওটা নাই, ভিডিওটা প্রাইভেট করে ফেলাইছে। তো প্রথম কথা হইতেছে গিয়া সাকিবের মার 1 বছর পরে হঠাৎ করে মনে হয়েছে যে তার এখন টাকা পয়সা লাগবে, টাকা পয়সা থাকলে হে দাম দেয়, ও দাম দেয়, হ্যান দাম দেয়, ত্যান দাম দেয়, না দিলে কেউ দাম দেয় না। আচ্ছা, তোরে তো দাম দেয় না, তোর টাকা থাকলেই কি তোর টাকা নাই? সাকিবের মা তো টাকা নাই, টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই দেখেই তো একটা জারজরে ঘরে উঠাইছে, বিয়ে করাইছে পোলারে দিয়া। তো যাই হোক, তুমি এখন টাকার আশা করতেছো কেন? তুমি দামের আশা করতেছো কেন? তুমি যদি দামই পাইতে চাইতে তাহলে তুমি সেরকমভাবে থাকতা। তুমি কাজের বেটির মতো কাজ করবা বা তুমি বুয়াগিরি করবা দেখেই তো তোমার টাকা নাই। তোমার টাকা থাকলে তুমি তো আর বুয়াগিরি করতা না। আর হঠাৎ করে এই ক্যাপশনটা দেওয়ার দরকার কী ছিল? এই ক্যাপশনটা দেওয়ার তো কোনো দরকার ছিল না। এই ক্যাপশনটা আসলে কে দিছে? মূলত তানজিলার এই চ্যানেল কে চালায়, মানে সাকিবের মার চ্যানেল মূলত কারা চালায়, কে চালায়? বলতে গেলে তানজিলাই চালায়। তানজিলার কথা মতোই চ্যানেলে ভিডিও আপলোড হয়, তানজিলার কথা মতোই চ্যানেলে ভিডিও আপলোড হওয়া বন্ধ হয়। মূলত এই জিনিসটা হইতেছে গিয়ে একটা বিতর্ক সৃষ্টি করার জন্যই এই ক্যাপশনটা মারা হয়েছিল। আদারওয়াইজ এতদিন 1 বছর পরে গিয়ে সাকিবের টাকা পয়সার অভাবের কথা মনে পড়ছে, নাহলে মনে হয় নাই। তা আপনারা যারা জ্ঞানী মানুষ, বুঝদার মানুষ, তারা আমার এইটুক কথাতেই বুঝে নেবেন যে তার এতদিন পরে হঠাৎ করে মনে হইলো কেন তার বড়লোক হইতে হবে। যাই হোক, এখন আসেন ফাতেহার বিষয়। আমি এত কথা কইতে পারতাছি না, ভালো লাগতেছে না। যে ফাতেহা কইতেছে যে আমি ফাতেহার বিষয়টা দিয়ে প্রথমে শুরু করলাম কেন, ফাতেহা ওই দিন একটা ভিডিও দিল, ওই যে ফেসবুকে আর কি দেখছি। যাই হোক, যেহেতু আমি ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি এখন, তো ফেসবুকে দিল, দেখলাম যে যত দিন যাচ্ছে তত মানে তার জীবন থেকে তার বাবার বাড়ির অস্তিত্ব মুইসা যাইতেছে। আচ্ছা, তো মুইসা যাইতেছে কি? মুইসা তো গেছেই, বাপের বাড়ির অস্তিত্ব তো মুইসা গেছেই। দেখেন, ফাতেহার নাম কেউ নেয়, ফাতেহার কথা কেউ বলে, ফাতেহা এখন দেশে আসবে দেখা ফাতেহা এখন ভাই ভাবি ওই জারজের কথা লাগাইছে। এতদিন লাগায় নাই, এতদিন এই সমস্ত কথা কইছে, কয় নাই। তার এখন মনে হয়েছে তার ভাই ভাবির কথা কইতে হবে, কারণ ভাই ভাবিরে ছাড়তে হবে, না ছাড়লে তো ফাতেহার এই বাড়িতে আশ্রয় হবে না। আর ফাতেহা কিভাবে আশা করে তার ভাইয়ের কাছে যে মানে তার ভাই তাকে রাজকন্যার মতো করে রাখবে? এটা পসিবল না। যদি এটাই পসিবল হতো তাহলে মা মেয়ে আগে জায়গা জমিন এর নামে লেখা রেজিস্ট্রি করে নিতে পারতো না। ফাতেহাদের জায়গা যদি ভাগও না হয়ে থাকে, যদি ভাগও না হয়, তাহলেও ফাতেহার মা এমন কোনো কিছু কইরা গেছে যে মনে করেন যখন ভাগাভাগি হবে সেই সময় ফাতেহার ওই ওই বলতে পারেন যে তার স্টেটমেন্টটা তখন যাতে কার্যকর হয় বা কাজ করবে, এরকম কাজও কইরা গেছে ফাতেহার মা। কেন করে গেছে? কারণ ফাতেহার মা জানে যে তার ছেলে কত বড় কুলাঙ্গার অপদার্থ। সে জানতো যে আমি যখনই চোখ বন্ধ করবো না কেন তার মেয়েকে কোনো ভাগটা কিছু দিবে না, কোনো কিছুই বাপি দিবে না বা তিশা দিতে দিবে না। এর জন্য গিয়ে সে
আগে ভাগে ব্যবস্থা করে গেছে এবং ফাতেহাও আগে ভাগে সেগুলা ব্যবস্থা করে নিচ্ছে। তো এই যে এখন কইতেছে যে অস্তিত্ব মুছে যাইতেছে, অস্তিত্ব ফাতেহার আগেই মুছে গেছে। ফাতেহার মা যবে থেকে মারা গেছে, বলতে পারেন যে ফাতেহার বাবা মারা যাবার পর থেকেই ফাতেহার ওই বাড়ি থেকে অস্তিত্ব মুছে গেছে। হ্যাঁ, কেন মুছে গেছে? কারণ ফাতেহার ভাই ছিল গিয়া একটা ডাকাইত পাপ্পি আর কি, মাতাল। রাতভর ওই ইট ভাটায় নেশা করে এসে ভোরবেলা এসে ঘুমায়, ওই নামাজ পড়ে, নামাজের সুতা কয় ফাও। ফাতেহা বাপ্পির মা নিজে কয়ে গেছে কোনো নামাজ কালাম কোনো কিছু করে না ঘরের মধ্যে, বুঝতে পারছেন? ওই যখন ক্যামেরাটা অন করে তখন গিয়ে দেখা গেছে যে টিভিটা ছাইরা এর মধ্যে একটু কোরআন তেলাওয়াত ছাড়ে। যাই হোক, এখন যে কথা কইতেছিলাম যে ফাতেহার আগে বছর আইলে বা তোষানের দেখতো, ক্যালেন্ডার দেখতো যে হ্যাঁ কবে বন্ধ আছে, লম্বা বন্ধ আছে, কবে বাড়িতে যাবে। এখন তার এটা মনেও হয় নাই, ক্যালেন্ডার দেখছে কিন্তু তার মনেও হয় নাই। মনে হবে কি? তুই জায়গা সম্পত্তি সব লেখা নিছোস, আপনার যদি আপনার বাড়িতে কোনো কাজ থাকে তাহলে গিয়ে আপনার মনে হবে যে না আমার তো বাড়িতে যাওয়া জরুরি। আপনার বাড়িতে কোনো কাজ নাই, বলতে পারেন আপনার কোনো ওই জায়গায় কোনো লেনদেন কোনো কিছু নাই, সেই না আপনার মনে হওয়ার কোনো প্রশ্নই আসে না যে লং ছুটি কবে, টং ছুটি কবে। এখন আসেন গিয়ে কইতেছে যে তোষানের শিকড় ওইখানে, বাপের মানে ওর যে জামাই সে কার্টুন পায়জামার শিকড় ওইখানে, তারপর তোষানের দাদাবাড়ি ওইখানে। হ্যাঁ, তুই তোর ছেলেদের যে দাদাবাড়ি করতেছিস, তোর মা কি তোদেরকে নিয়ে তোর দাদিরে মানে ফাতেহার দাদিরে কি এরকমভাবে দাদির পাগল বা এরকম কিছু বানাইছিল? বানায় নাই তো। ওর মা তো গিয়া ওর দাদিরে ছাগলের ঘরে রাখছিল, মানে যেটা আমরা গোয়াল ঘর বলি সেখানে রাখছিল। যাই হোক, মারা গেছে এত কথা কইতে চাই না। তো এখন যেটা হইতেছে গিয়ে ফাতেহার সেই ভিডিওটার মধ্যে একজনে কমেন্ট করছে যে আপনার ভাইয়ের মনে হয় নতুন কোনো অডিয়েন্স, সেখানে গিয়ে বলছে যে আপনার ভাইয়ের বিয়ে কীভাবে হয়েছে, আপনার ভাবিকে এই ঘটনাটা একদিন বলবেন মেবি, এরকম কিছু। সে পুরো ফায়ার হয়ে গেছে। কেন? চোরের মন পুলিশ, তাই না? আপনার কলিজা ঠান্ডা, আপনার মন ঠান্ডা হবে বা এরকম সামথিং কিছু, যে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, এইখানে তোর ওয়ার্ল্ড অফ কন্যা ভাইয়ের দেখা বা লাভ স্টোরি মানে বিয়ে স্টোরি এগুলো দেখা কোনো লাভ হওয়ার তো কোনো চান্স নাই। মানে কলিজা ঠান্ডা হবে কি? কলিজা ঠান্ডা করতে গেলে 2 রাকাত নফল নামাজ পড়লে কলিজা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে, তাও লাগবে না নামাজ, ওইটাও না, আল্লাহর নাম জপলে পরে গিয়ে এমনিতেই গিয়ে কলিজা ঠান্ডা হয়ে যাবে। এমন কোনো পীর আউলিয়ার ঘরের থেকে উঠে আসা বান্দা তোমরা না, যে তোমাদের আকাম কুকামের ভিডিও দেখলে পরে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আসলে ডাইরেক্ট কথা বলতে গেলে কি, মানে বলতে আমার মুখে বাজে, প্রস্টিটিউটদের ব্যবহার যেরকম ফাতেহার ব্যবহারও সেরকম, বুঝতে পারছেন? একজন প্রস্টিটিউটের ব্যবহার যেরকম, ওই যে কিছুদিন আগে রাস্তার মধ্যে দাঁড়ায় এক মেয়ে মানুষ, একজন বলতে পারেন একটা রিক্সাওয়ালা বলেন বা একটা বলেন, পুরুষ বলেন, এমন গালাগালি করতেছিল যেটা মানে ভয়াবহ গালাগালি। এই গালাগালি কেউ সচরাচর কোনো ভদ্র ঘরের মেয়ে মানুষ করতে পারে না, করে না। হ্যাঁ, তো ওইখানে জাস্ট পরে গিয়ে একটা মুরব্বি এসে ধমকায়া সরাই দিল, যাও, মানে এরকম আর কি। আরও মহিলারাও ছিল, পরে মেয়েটারে ধমকায় সরাই দিছে। ঠিক ফাতেহাও এরকম। ফাতেহা যদি গালাগালিও না করে, তারপরে ওর যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার বা মুখের যে বচনভঙ্গি, এতে করে কোনো অংশে ও দৌলতদিয়া ঘাটের পতিতাদের থেকে ও কম না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।